গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ। তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আশা। জুনে সার্বিক মূল্যস্ফীতি কমে ৯.16%। অস্বস্তি কমেছে খাদ্যেও। রপ্তানির আকার বাড়াতে সুনির্দিষ্ট পরিকল্পনার সরকারের। নারী শিশু ধর্ষণে ৩ জেলায় ৯ জনের মৃত্যুদণ্ডের আদেশ। মুনাফার লোভে অযাচিত সিজার বন্ধের হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। এবং বিশ্বকাপের শেষ ১৬তে রাতে মুখোমুখি ইউরোপে ফুটবল পরাশক্তি পর্তুগাল স্পেন, সকালে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বেলজিয়াম। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনার সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর কাছে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের পক্ষ থেকে একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। এই আমন্ত্রণের মাধ্যমে প্রধানমন্ত্রীকে ২০২৭ সালের জুন মাসে অনুষ্ঠিতব্য গ্লোবাল গেটওয়ে ফোরামের ৩য় সংস্করণে অংশগ্রহণ এবং সেখানে মূল বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে। এতে বলা হয়েছে সফরটি দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনেরও সুযোগ করে দেবে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানিয়েছে দেশটির সরকার। সকালে সচিবালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন। সৌদি ক্রাউন প্রিন্স বাংলাদেশ সফরে আগ্রহী বলেও জানানো হয়। এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পরে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সফর কবে হবে তা দুই দেশের সরকার নির্ধারণ করবে। সৌদিকে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু উল্লেখ করে উপদেষ্টা বলেন, সৌদি আরব বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী। Not only that the Prime Minister has been invited to visit the Kingdom of Saudi Arabia, his interest to visit Bangladesh. So it's both ways. It only shows that how significant in this 4 months the government of Bangladesh, after being this new army government, after being elected, that we have established brotherly ties across the Middle East. চলতি বছরের মে মাসের তুলনায় গেল জুনে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯.১৬%, যা মে মাসে ছিল ৯.৪২%। মূলত খাদ্যদ্রব্যের দামের নিম্নগতির কারণে কমে এসেছে মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS-এর মাসিক মূল্যস্ফীতির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটি বলছে, জুন মাসে খাদ্য মূল্যস্ফীতি ০.৪৬% কমে দাঁড়িয়েছে ৮.৬০%। মে মাসে যেটি ছিল ৯.০৬%। এছাড়া জুন মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি ০.২৫% কমে দাঁড়িয়েছে ৯.২৩%। বর্তমান সরকারের রাজনীতি হবে অর্থনীতি বান্ধব, এমন মন্তব্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, রপ্তানির আকার বাড়াতে সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হচ্ছে। এলডিসি উত্তোলনের বর্ধিত ৩ বছর সময়কে কাজে লাগিয়ে নীতি কাঠামো সংস্কার করা সম্ভব হবে বলেও জানান তিনি। দুপুরে বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিড আয়োজিত কর্মশালায় এসব কথা বলেন মন্ত্রী। এতে আলোচকরা বলেন, দেশের রপ্তানি বাণিজ্য এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। ৪ বছর ধরে রপ্তানি খাতে প্রত্যাশিত প্রবৃদ্ধি নেই। ২০২১-২২ অর্থ বছরে $৫২ বিলিয়ন রেকর্ড পরিমাণ রপ্তানি হয়। এরপর হতাশার চিত্র, যা রপ্তানি খাতের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে এলডিসি উত্তোলনের সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে কর্মশালার আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিড। বক্তারা বলেন, এলডিসি উত্তোলনের পর অনেক পণ্যর শুল্কমুক্ত সুবিধা কমে যাবে। ফলে আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতা ধরে রাখতে পণ্যের গুণগত মান বাড়ানোর বিকল্প নেই। রপ্তানি প্রতিযোগিতার সক্ষমতার অন্যতম প্রধান নিয়ামক হবে হচ্ছে যেটাকে আমরা বলছি কমপ্লায়েন্স রিলেটেড ইস্যুস। সেখানে কয়েকটি জিনিস আছে, আপনারা অলরেডি জানেন।
ট্রেসেবিলিটি, সাস্টেনেবিলিটি অ্যান্ড কমপ্লায়েন্স। এগুলো মানে কি? পণ্য যে তৈরি করছেন এই উপকরণ কোথা থেকে আসছে। আমি যদি চামড়ার জুতা বানাতে চাই, এখন রিকোয়ারমেন্ট হচ্ছে এটা বলা এই চামড়া কোথা থেকে আসছে, এবং সেটা শুরু হয় ওই গরু থেকে। আমাদের কর হার দেখতে কম, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমাদের অনেক বেশি কর এসে যায়, যেটাকে আমরা বলি এফেক্টিভ ট্যাক্স রেট। হয়তো 25%, 27% ট্যাক্স, কিন্তু এফেক্টিভ ট্যাক্স রেট দেখবেন যে 55% হয়ে যায়। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এলডিসি গ্রাজুয়েশনের বর্ধিত সময়কে কাজে লাগিয়ে নীতি কাঠামো সংস্কার করা সম্ভব হবে। এই 3 বছরকে আমরা কি কাজে লাগাবো এবং কোথায় কোথায় কাজে লাগানো উচিত, কোথায় কোথায় কাজে লাগালে প্রকৃত অর্থেই আমাদের রপ্তানি ক্ষমতা, সক্ষমতা বাড়বে। যত ছোটখাটো সমস্যাই থাকবে না, সব সমস্যারই কিন্তু তালিকা আমাদের সামনে আসতে হবে। বিশেষ করে অর্থনীতিবিদ এটা তুলে ধরবেন এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ অবশ্যই সেটাকে তাদের পথ চলার নকশার কাজে লাগাতে পারবেন। জনকল্যাণ নিশ্চিত করতে অর্থনীতি বান্ধব রাজনীতি গড়ে তোলার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। আমাদের রপ্তানি সক্ষমতা বাড়ানোর জন্য এই কাজগুলি করতে হবে। এবং শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। নোয়াখালীর চাটখিল উপজেলায় 5 বছর বয়সী শিশু আসমা আক্তারকে ধর্ষণের পর হত্যার দায়ে চাচাতো ভাই মোহাম্মদ শাহাদাতকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে 1 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার নোয়াখালী শিশু ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার এই রায় ঘোষণা করেন। এদিকে খাগড়াছড়ির রামগড়ে শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ শাহিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। দুপুরে বিচারক শায়লা শারমিন এই রায় দেন। অন্যদিকে জামালপুরের বকশীগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় 7 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সকল বেসরকারি ক্লিনিককে নর্মাল ডেলিভারির জন্য লেবার রুম বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এছাড়া একজন মিডওয়াইফারি নিয়োগও বাধ্যতামূলক করা হবে। এই শর্ত পূরণ না হলে হাসপাতাল বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সোমবার রাজধানীর একটি হোটেলে মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, দেশের একটি বড় সংখ্যক বেসরকারি হাসপাতাল মুনাফার লোভে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন করে। এই প্রবণতা বন্ধে সরকার কঠোর হবে। চলতি বছর সরকার ডেঙ্গুর চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। আগামী শনিবারের মধ্যে বাংলাদেশের সকল ক্লিনিকগুলিতে লেবার রুম প্রতিষ্ঠিত করতে হবে। যারা না করবে তাদের লাইসেন্স বাতিল করে দেব এবং সেই ক্লিনিক বন্ধ করে দেব। 2 মাস যাবত আমরা ডেঙ্গুকে মোকাবেলা করার জন্য পরিচ্ছন্নতা অভিযান অন এভরি স্যাটারডে অ্যান্ড ফ্রাইডে, সানডে সামটাইম সারা বাংলাদেশে উপজেলা এবং জেলা লেভেলে ডিসি, জেলা প্রশাসক এবং সিভিল সার্জনদের সমন্বয়ে পরিচ্ছন্ন অভিযান হচ্ছে। শিশুর জ্ঞানভিত্তিক ও সামাজিক বিকাশে দিবাযত্ন কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। এ সময় নারীদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দেওয়ার কথাও জানান তিনি। আর জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে সারা দেশে শিশুদের মানসম্মত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত রোববার সকালে রাজধানীর পানি ভবনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শিশু দিবাযত্ন কেন্দ্র ডে কেয়ার সেন্টার সম্পর্কিত কার্যক্রমের আওতায় শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ শীর্ষক কর্মশালায় অংশ নেন প্রখ্যাত চিকিৎসক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। সময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। শিশুদের মানসিক এবং শারীরিক উন্নতির জন্য শিশুদের শেয়ারিং এবং কেয়ারিং বাড়ানোর তাগিদ দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী। সুশিক্ষা এবং সুন্দর পরিবেশ দেওয়ার ক্ষেত্রে এই যে উনার যে মহৎ উদ্যোগ, সেই উদ্যোগের আজকের এই প্রধান অতিথিকে আমি আমার পানি সম্পদ মন্ত্রণালয় থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি খুব লাকি যে আমি একটি যৌথ পরিবারে বড় হয়েছি। আমার সন্তানকেও আমি একটি যৌথ পরিবারে বড় করতে পেরেছি। কিন্তু এখন আমাদের সমাজটা ভিন্ন রকম হয়ে গেছে। আমরা থেকে আমিতে নেমে এসেছি আমরা সকলে। সবার মাঝে সচেতনতা বাড়ানোর মাধ্যমে শিশুদের জন্য মানসম্মত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান পানি সম্পদ মন্ত্রী। প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায়
আমরা যেন প্রান্তিক লেভেলে সবাইকে সচেতন করে রাখতে পারি। কর্মজীবী নারীদের শিশুরা যেন আগামী দিনে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে সেই লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী। এই সরকার একটি মানবিক সরকার এবং এই সরকারের যারা আছেন সামনে থেকে পাশ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করছেন। দেশের প্রায় অর্ধেক নারী সমাজকে এগিয়ে নিতে হলে শিশুদের পরিপূর্ণ যত্ন প্রয়োজন জানিয়ে শিশুর জ্ঞান ভিত্তিক ও সামাজিক বিকাশে নজর দেওয়ার কথা বলেন ডাক্তার জুবাইদা রহমান। আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট করার মাধ্যমে শিশুর জ্ঞান ভিত্তিক ও সামাজিক বিকাশ শক্ত ভিত্তির উপর গড়ে উঠবে। দিবা পরিচর্যা কেন্দ্র শুধু নিরাপদ থাকার জায়গা নয়, বরং এটি ভবিষ্যতের সুষ্ঠু নাগরিক তৈরিতে সহায়ক হবে বলেও জানান তিনি। ভিত্তি সহনশীলতার, নিয়মানুবর্তিতার, কৌতূহলের, অধ্যবসায়ের, পারস্পরিক সম্মানের, দেশপ্রেমের। এর আগে রাজধানীর ভূমি ভবন ও তেজগাঁওয়ে শিশু পরিচর্যা ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেন ডাক্তার জুবাইদা রহমান। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর অটোমেশন জরুরি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার দুপুরে সচিবালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে প্রযুক্তির বিকল্প নেই। প্রযুক্তিগত সেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের লক্ষ্য বলেও জানান মন্ত্রী। বিদ্যুৎ খাতের বর্তমান সংকটের কারণ হিসেবে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নীতিকে দায়ী করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। দুপুরে বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন প্রতিমন্ত্রী। বিএনপি সরকারের আমলে নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহার শতভাগ নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। আর বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ বলেন, অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়টি খতিয়ে দেখা হবে। আরও জানাচ্ছেন বিজন কুমার। তীব্র লোডশেডিং, গ্রাহক পর্যায়ে অতিরিক্ত বিদ্যুৎ বিল কিংবা প্রিপেইড মিটারে নির্ধারিত অঙ্কের রিচার্জ করেও প্রত্যাশিত পরিমাণ বিদ্যুৎ না পাওয়ার অভিযোগ নিয়ে দেশজুড়ে বাড়ছেই অসন্তোষ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমেও এসব অভিযোগের ঢল নেমেছে। এমন অভিযোগের ভিত্তিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিদ্যুৎ বিভাগ। গণমাধ্যমের কিছু সংবাদ সম্মেলনে অভিযোগের জবাব দেন বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ। লিখিত বক্তব্যে তিনি বলেন, জুন মাসে বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে একই পরিমাণ অর্থ রিচার্জ করে আগের চেয়ে কম ইউনিট বিদ্যুৎ পাচ্ছেন গ্রাহকরা। এই মিটারগুলো পূর্ববর্তী মাসগুলোতেও একই গাণিতিক ও প্রযুক্তিগত পদ্ধতিতে বিদ্যুৎ ব্যবহার পরিমাপ করেছে। মিটারে কোনো কারিগরি ত্রুটি থাকলে তার নতুন ট্যারিফ কার্যকর হওয়ার সাথে সাথেই হঠাৎ করেই শুরু হওয়ার কথা না। অতএব বিল বা মূল্য বৃদ্ধির কারণ শুধুমাত্র মিটারের ত্রুটি বা কোনো ভুতুরে বিল না। বিদ্যুৎ সচিব আরও বলেন, ঈদুল আজহা গ্রীষ্মকালীন সময়ে বিদ্যুতের ব্যবহার ও চাহিদা বাড়ায় সর্বোচ্চ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের ফলে তুলনামূলক বিদ্যুৎ বিল বেড়ে যাচ্ছে। অতিরিক্ত বিল আদায়, গ্রাহক হয়রানির শিকার হলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সচিব। সাম্প্রতিক সময়ে তুলনামূলক কম বৃষ্টিপাত, ঈদুল আজহা, গ্রীষ্মকালীন অতিরিক্ত তাপমাত্রা, চলমান বিশ্বকাপ এবং এসএসসি ও সমমানের পরীক্ষার কারণে সারা দেশে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সামগ্রিকভাবে সবকিছুই বিদ্যুতের মূল্য বৃদ্ধির জন্য একটা বড় কারণ। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দাবি করেন, ফ্যাসিস্ট সরকারের নীতিগত ভুলের জেরে বিদ্যুৎ খাত আজ ধ্বংসের পথে। আজকে বিদ্যুৎ বিভাগ যে সংকটে নিমজ্জিত, এটি হচ্ছে ফ্যাসিস্ট সরকারের সময় ভুল নীতির কারণে। আমরা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমরা স্বাবলম্বী হতে চাই, পরনির্ভরতা কমাতে চাই। বিদ্যুৎ বৈষম্যের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শহর ও গ্রাম পর্যায়ে সমান বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে সরকার। শহর এবং গ্রামের মধ্যে কোনো বৈষম্য না থাকুক, বিভিন্ন কারণেই হয়তো বা বৈষম্য সকল সময় দূর করা যায় না, বাট আমরা এই ব্যাপারে সচেষ্ট আছি। বর্তমান সরকারের অধীনে শতভাগ নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহার নিশ্চিত করার আশ্বাস দেন অনিন্দ্য ইসলাম। এই সরকারের মেয়াদ শেষে আমরা অন্তত নবায়নযোগ্য জ্বালানি থেকে 10,000 মেগাওয়াট পর্যন্ত আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম হব বলে আমরা আশা করছি। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। আগামী অক্টোবরের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে প্রস্তুতি চলছে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। বিকেলে ইসি সচিবালয়ের রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED
আয়োজিত অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, শিগগিরই সরকারের সঙ্গে আলোচনা শেষে নির্বাচনের বিষয়ে সবকিছু চূড়ান্ত হবে। সিটি কর্পোরেশন পর্যায়ে প্রশাসকের মাধ্যমে কার্যক্রম চলমান জানিয়ে ইউনিয়ন এবং পৌরসভা পর্যায় থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরুর আভাস দেন ইসি মাসুদ। সরকারের সাথে লিখিত এবং অলিখিতভাবে আলোচনা ছাড়া এই বিষয়টি এখনই স্পষ্ট করে ঘোষণা দেওয়া নির্বাচন কমিশনের পক্ষে সংগত হবে না, যুক্তিগত। আচ্ছা, আমরা এটা বলবো না, তবে এটা আপনাদের স্পষ্ট করে বলে দিতে পারি যে অক্টোবরকে সামনে রেখে আমরা কাজ এগিয়ে নিচ্ছি। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলে সহ 3 জনের মৃত্যু হয়েছে। বিকেলে অনন্তপুর গ্রামে তাদের একটি টং দোকানে কাজ করার সময় ঘরের ভেতরে থাকা বিদ্যুতের তারে হাত লেগে একে একে 3 জনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। বিশ্বম্ভরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ শাহিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ 3টি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। শিক্ষকদের প্রশিক্ষণের কারিকুলামে কাঠামোগত পরিবর্তনের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। রাজধানীর নায়েমে শিক্ষা ক্যাডারদের 210তম প্রশিক্ষণ কর্মসূচিতে এই পরামর্শ দেন তিনি। মন্ত্রী বলেন, গুণগত মানসম্পন্ন শিক্ষক তৈরি করতে নায়েমের একটি পুল গঠন করতে হবে। সেই পুলের মাধ্যমে যথাযথ কারিকুলাম মেনে নিয়োগ দেওয়া হবে। শিক্ষামন্ত্রী বলেন, আগের ধারা থেকে বেরিয়ে এসে প্রশিক্ষণ দুর্বলতা চিহ্নিত করা ছাড়াও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমরা গতানুগতিক বিগত দিনের মতো চলতে পারবো না। যে নির্দেশনা আমরা পেয়েছি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে, আমি দেখতে পাই উনি কি বলতে চান। উনি সবচেয়ে বেশি ভালোবাসেন এই মন্ত্রণালয়টিকে এবং উনি চান এখান থেকে একটি শিক্ষিত গোষ্ঠী তৈরি হোক, একটি জাতি তৈরি হোক এবং সেইটার অবদান রাখবেন আপনারা। সেই ডেস্টিনেশনে যেন আমরা যেতে পারি, সেই জন্য সকলে মিলে কাজ করব, এটাই আমাদের আহ্বান। টানা কয়েকদিনের বৃষ্টিতে বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় তিন্দু, রেমাক্রি ও নাফাখুম এলাকায় ভ্রমণে সাময়িক সতর্কতা জারি করেছে উপজেলা প্রশাসন। হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় ওইসব দুর্গম এলাকায় প্রায় 1.5 শতাধিক পর্যটক আটকে পড়েছেন। বিষয়টি নিশ্চিত করে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফায়সাল জানান, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটক, গাইড এবং নৌযান চালকদের ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ ও নৌকা চলাচল থেকে বিরত থাকতে বলা হয়েছে। আন্তর্জাতিক আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ের খবর। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতার শেষ বিদায় ঘিরে তেহরানে চলছে শোক র্যালি। তার মরদেহ নেওয়া হচ্ছে ঐতিহাসিক ফ্রিডম স্কোয়ারে। খামেনি সহ পরিবারের সদস্যদের কফিনে শ্রদ্ধা জানাচ্ছেন দেশটির সর্বস্তরের মানুষ। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। রোববার জানাজা শেষে ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ নেওয়া হবে রাজধানীর ফ্রিডম স্কয়ারে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি প্রয়াত সর্বোচ্চ নেতা ও তার পরিবারের সদস্যদের কফিনে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। এদিকে রাজধানীর তেহরানে শুরু হয়েছে সাবেক এই সর্বোচ্চ নেতার শোক র্যালি। সোমবার স্থানীয় সময় সকাল 6টায় গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে শুরু হওয়া এই র্যালি প্রায় 10 কিলোমিটার পথ অতিক্রম করবে। জনসমুদ্রের কারণে তা শেষ হতে অন্তত 10 থেকে 12 ঘন্টা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রয়াত নেতার শেষ বিদায় নির্বিঘ্ন ও নিরাপত্তা নিশ্চিতে সোমবার নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 9 জুলাই মরদেহ পৌঁছাবে ইরানের মাশহাদ শহরে। সেখানেই তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। অন্যদিকে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ওয়াশিংটনের সমালোচনা করে ইরান পাল্টা বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের কোনো সভ্যতা, ইতিহাস ও সম্মান নেই। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার।
গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ, তারেক রহমানের সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আশা। জুনে সার্বিক মূল্যস্ফীতি কমে 9.16%, অস্বস্তি কমেছে খাদ্যেও, রপ্তানির আকার বাড়াতে সুনির্দিষ্ট পরিকল্পনা সরকারের। নারী শিশু ধর্ষণে 3 জেলায় 9 জনের মৃত্যুদণ্ডের আদেশ, মুনাফার লোভে অযাচিত সিজার বন্ধের হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী। এবং বিশ্বকাপের শেষ 16তে রাতে মুখোমুখি ইউরোপের ফুটবল পরাশক্তি পর্তুগাল স্পেন, সকালে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বেলজিয়াম। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।